আসসালামু আলাইকুম। এনটিআরসি ফিজিক্সের যে প্রিপারেশন সেটা ২ নাম্বার লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগের ভিডিওতে আমরা প্রায় ১১টি এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে সেটার হচ্ছে কন্টিনিউশন। সো এখানে ১২ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কোয়ান্টাম পরিসংখ্যান থেকে ক্লাসিক্যাল পরিসংখ্যানে যাওয়ার শর্ত কোনটি? ওয়েল, অপশনগুলো দেখতে পাচ্ছেন উচ্চ ঘনত্ব ও নিম্ন তাপমাত্রা, নিম্ন ঘনত্ব ও উচ্চ তাপমাত্রা, নিম্ন ঘনত্ব, নিম্ন তাপমাত্রা, উচ্চ ঘনত্ব ও উচ্চ তাপমাত্রা। খুবই কনফিউজিং লাগতেছে নিশ্চয়ই, কারণ 4টা অপশন মনে হচ্ছে যেন যে কোনোটা হতে পারে। কোয়ান্টাম পরিসংখ্যান থেকে যদি আমরা ক্লাসিক্যাল পরিসংখ্যানে যেতে চাই, তাহলে আমাদেরকে টেম্পারেচারটা বেশি করতে হবে, আর আমাদের যে ডেনসিটি, সিস্টেমের যে ডেনসিটি, সেই ডেনসিটি রো এটাকে হচ্ছে কম করতে হবে। টেম্পারেচার বেশি করতে হবে, সিস্টেমের ডেনসিটি হচ্ছে কম করতে হবে। যদি এই অবস্থা হয়, তখনই আসলে আপনার এই অবস্থাটা রিচ করতে পারবে যে কোয়ান্টাম লেভেল থেকে আমরা ক্লাসিক্যাল লেভেলে চলে যেতে পারবো। সো এই অবস্থায় তাপীয় তরঙ্গ দৈর্ঘ্য থার্মাল ওয়েভলেন্থ ল্যামডা খুব ছোট হয় এবং কণাগুলোর তরঙ্গ প্যাকেট ওভারল্যাপ করে না। সো শর্তটা এখানে দেওয়া আছে। এরপরে কোশ্চেন 13 নাম্বার, তাপীয় তরঙ্গ দৈর্ঘ্য বা থার্মাল ওয়েভলেন্থ ল্যামডা তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার গ। ল্যামডার সাথে আমাদের টেম্পারেচার হচ্ছে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাপমাত্রা যত বাড়ে আমাদের ল্যামডার মান ততটাই কমে, তাপমাত্রা যত কমে ল্যামডার মান ততটাই বাড়ে। ঠিক আছে, এই কথাটার মানে কি? তাপমাত্রা যত বাড়ে ল্যামডার মান কমা মানে কি? ল্যামডার মান কমা মানে হচ্ছে এনার্জি কিন্তু ততটাই বাড়া, মানে ফ্রিকোয়েন্সি ততটাই বাড়া। টেম্পারেচার যদি কমে তাহলে ল্যামডার মান বাড়া মানে কি? এনার্জি কিন্তু কমা বোঝায়, ল্যামডা বাড়লে এনার্জি কমে। সো এখানে আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই যে এটা মনে রাখতে পারেন, এটা দিয়ে ভবিষ্যতে তো কোশ্চেন আসতে পারে। সো এই গেল 13 নম্বরটা। এরপরে পরের প্রশ্ন 14 নম্বরটা, বোসন এর তরঙ্গ ফাংশনের প্রতিসাম্য ধর্ম বা সিমেট্রিক প্রপার্টি কি? বোসন এর তরঙ্গ ফাংশনের সিমেট্রিক প্রপার্টি। অপশন ক অ্যান্টিসিমেট্রিক, অপশন খ সিমেট্রিক, অপশন গ অ্যাসিমেট্রিক, আর অপশন ঘ এলোমেলো বা র্যান্ডম। এর মধ্যে কোনটা হবে? বোসন এর তরঙ্গ ফাংশন বা সাই, যেটাকে আমরা সাই বলি বা ওয়েভ ফাংশন বলি, সেই ওয়েভ ফাংশনের প্রতিসাম্য বা সিমেট্রিক প্রপার্টি হচ্ছে যে সাই হচ্ছে সিমেট্রিক হবে, সাই হচ্ছে সিমেট্রিক হবে। ব্যাখ্যা হচ্ছে দুটি বোসন কণার স্থান বিনিময় করলে তরঙ্গ ফাংশনের চিহ্ন পরিবর্তিত হয় না, এটি সিমেট্রিক থাকে। ওয়েল, এবার আমরা চলে যাব পরের কোশ্চেন, ফার্মিয়নের তরঙ্গ ফাংশনের প্রতিসাম্য ধর্ম কি? ফার্মিয়ন হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, সিমেট্রিক না অ্যাসিমেট্রিক না গোলীয়, কোনটা? বোসন যেমন ছিল সিমেট্রিক, ফার্মিয়ন কিন্তু সেরকম না, ফার্মিয়নেরটা হচ্ছে অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ফার্মিয়নের স্থান বিনিময় করলে তরঙ্গ ফাংশনের চিহ্ন পরিবর্তিত হয়, এটি পলির নিষেধ নীতির গাণিতিক রূপ, যেটাকে আমরা বলি পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বা পলির বর্জন নীতি। এরপরের প্রশ্ন, ফোটন গ্যাসের রাসায়নিক বিভব কত? ফোটন গ্যাসের রাসায়নিক বিভব হচ্ছে 0। ফোটনের সংখ্যা সংরক্ষিত নয়, তাপীয় সাম্যাবস্থায় ফোটনের সংখ্যা এমনভাবে সামঞ্জস্য হয় যেন রাসায়নিক বিভব 0 হয়। পরবর্তী প্রশ্ন, একটি স্বাধীনতা মাত্রার বা ডিগ্রিস অফ ফ্রিডম এর জন্য সমবিভব উপপাদ্য বা যেটাকে আমরা বলি ইকুইপার্টিশন থিওরেম অনুযায়ী শক্তির গড় কত? গড় কত? তো এটা মনে হয় আমরা সবার আগে ইন্টারেই শিখছি, তাই না? যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল মতে শক্তির গড় সেটা হচ্ছে হাফ কেটি। হাফ কেটি পরিমাণ শক্তি প্রত্যেকটা ডিগ্রিস অফ ফ্রিডম বরাবর আছে।
সো আপনার মোট শক্তি কী হবে? মোট শক্তি হবে, যেহেতু প্রত্যেকটা বরাবর আছে হাফ কেটি, তার সাথে এফ মানে ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে গুণ দিতে হবে। যদি কোনো সিস্টেমে ডিগ্রিস অফ ফ্রিডম হয় 3, তখন সেই সিস্টেমের মোট শক্তি হয়ে যাবে 3/2 কেটি। ঠিক আছে, সেখানে অ্যান্সার হবে গ। আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। সমবায়ু উপপাদ্য বলে, মানে ইকুইপার্টিশন প্রিন্সিপাল বলে, তাপীয় সাম্যাবস্থায় একটি সিস্টেমের প্রতিটি দ্বিঘাত কোয়াড্রেটিক স্বাধীনতা মাত্রার গড় শক্তি হচ্ছে এটা। তো আমরা যেটা বললাম যে প্রত্যেকটি স্বাধীনতা মাত্রা বরাবর আমরা জানি যে হাফ কেটি পরিমাণ কি থাকে, শক্তি ডিস্ট্রিবিউটেড থাকে, সমান পরিমাণ থাকে প্রত্যেকটা স্বাধীনতা মাত্রা বরাবর আর কি। কোনো এক পরমাণুক বা মনোঅ্যাটমিক আদর্শ গ্যাসের মোট গড় শক্তি কত? মোট গড় শক্তি একটু আগে আমরা দেখলাম যে মোট শক্তির সূত্র হচ্ছে ই টোটাল ইকুয়াল টু এফ ইন্টু হাফ কেটি। প্রত্যেকটা স্বাধীনতা মাত্রা বরাবর শক্তি হচ্ছে হাফ কেটি, আর তার সাথে যদি আমরা গুণ করি এফ দিয়ে, তাহলে সেটা হয়ে যায়, এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা। এফ দিয়ে গুণ করলে দেখেন এফের মান হচ্ছে, যেহেতু এটা মনোঅ্যাটমিক গ্যাস, তাই এফের মান হচ্ছে 3। কারণ একটা মনোঅ্যাটমিক গ্যাস, উদাহরণস্বরূপ ধরেন হিলিয়াম, সে শুধুমাত্র এক্স এক্সিস বরাবর, সে শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর এবং জেড এক্সিস বরাবর মুভ করতে পারে। তার কোনো প্রকার রোটেশনাল মোশন থাকে না, শুধুমাত্র ট্রান্সলেশনাল মোশন থাকে। সো 3 ধরনের ট্রান্সলেশনাল, একটা এক্স, ওয়াই এবং জেড বরাবর, আর তার রোটেশনাল মোশন হচ্ছে 0। সো যেহেতু তার এফ এর মান 3, এখানে 3 যদি বসাই এটা হবে 3/2 কেটি। তার মানে উত্তর হবে খ। এর পরের প্রশ্নটি হচ্ছে যে একটি দ্বিপরমাণুক বা ডাই অ্যাটমিক গ্যাসের উচ্চ তাপমাত্রায় মোলার তাপ সিভি ইকুয়াল টু হোয়াট? সিভি কত? উচ্চ তাপমাত্রায় মোলার তাপ সিভি ইকুয়াল টু হোয়াট? সো এটার উত্তর হচ্ছে 7/2 আর। সিভি ইকুয়াল টু হচ্ছে 7/2 আর। বাট এটা কীভাবে আসলো? সিভি বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে সিভি ইকুয়াল টু F/2 আর। খুব সিম্পল, F/2 আর। এখন কিভাবে সেটা F/2 আর? দেখেন এই প্রমাণটা যথেষ্ট বড়, F/2 আর, মানে একটু সময় লাগবে, তাই আমরা এমসিকিউর জন্য এটাকে স্কিপ করবো আপাতত। আমাদের ডিটেলস ক্লাসে এগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো এফ এখানে বোঝায় যে ডিগ্রিস অফ ফ্রিডম। একটা দ্বিপারমাণবিক গ্যাস, উদাহরণস্বরূপ আমরা একটা ডায়াটমিক গ্যাস চিন্তা করতে পারি, লেটস সে অক্সিজেনকে। কারণ অক্সিজেনের এই যে এখানে একটা পরমাণু, এখানে আরেকটা পরমাণু, সো অক্সিজেন একটা হতে পারে, নাইট্রোজেন আরেকটা উদাহরণ হতে পারে দ্বিপরমাণু গ্যাসের। ঠিক আছে, তো এখানে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম কেন 7 কোত্থেকে আসলো? আমরা জানি যে এই ধরনের অ্যাটমের ক্ষেত্রে আমাদের, ধরো একটা অক্সিজেন এখানে আছে, একটা এখানে, এখানে ট্রান্সলেশন হতে পারে এক্স এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর, জেড এক্সিস বরাবর। এই অণুটা কিন্তু মুভ করতে পারে, হ্যাঁ, ডানে বামে, উপরে নিচে, আর সামনে পিছনে সব জায়গায় সে মুভ করতে পারে, ফাইন। সে এটা, এছাড়াও সে এটা করতে পারে যে সে কিন্তু রোটেট করতে পারে, সে হচ্ছে ঘূর্ণন, তার ঘূর্ণনের ব্যাপার স্যাপার আছে। সে নিজের অক্ষের উপর সে যখন ঘুরে তখন সেটাকে আমরা ঘূর্ণন বলি না, তখন আমরা বলি সেটা ভাইব্রেশন। এছাড়া সে বাকি দুই অক্ষের উপর সে ঘুরতে পারে। সে যদি এক্স অক্ষ বরাবর হয় তার মানে সে ওয়াই এবং জেড এক্সিসের সাপেক্ষে সে ঘুরতে পারে। তার মানে সেই ঘূর্ণনের জন্য তার আরও 2টা ডিগ্রিস অফ ফ্রিডম আছে। তার স্থানান্তর বা হচ্ছে ট্রান্সলেশনাল 3টা, ঘূর্ণনের 2টা। তো এই ক্ষেত্রে কম্পনের 2টা কেন? কারণ হচ্ছে একটা হচ্ছে, কথার কথা ধরেন অক্সিজেন অণুটা এক্স এক্সিসের উপর লাই করতেছে, তাহলে ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে সে যদি ঘুরে তাহলে ঘূর্ণন হচ্ছে 2টা। আর কম্পন কেন 2টা? কারণ সে যদি এক্সের যেহেতু এক্সের উপর সে বসে আছে, সে যদি এক্স এক্সিসের সাপেক্ষে সে ঘূর্ণনরত হয়, তাহলে এটাকে আমরা ঘূর্ণন না বলে এটাকে আমরা কম্পন বলি। এই একটা কম্পন। আরেকটা হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণে তার আরও একটা কম্পন হয়। তার মানে উচ্চ তাপমাত্রা যেটা হয় যে অক্সিজেন এই যে এভাবে করে 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 ডানে বামে বা উপর নিচে এভাবে করে কাঁপতে থাকে, তো এটার জন্য আরও একটাই কাঁপার জন্য যে শক্তি, এটাও তো আরও একটা ডিগ্রিস অফ ফ্রিডম। তাহলে এখানে মোট আমাদের কয়টা ডিগ্রিস অফ ফ্রিডম পাওয়া গেল?
3 আর 2 2 টোটাল হচ্ছে 7 হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম পাওয়া গেল। আমরা জানি সিবি সমান বের করার সূত্র হচ্ছে F/2 ইন্টু আর, তার মানে 7/2 ইন্টু আর। এই হচ্ছে আমাদের সিবি বের করার ব্যাপার-স্যাপার। তাহলে এখন এখানে আমরা কিন্তু আসলে ডিগ্রিস অফ ফ্রিডম নিয়েও একটু আলোচনা করে ফেললাম, তাই না? এখন আমরা চলে যাব ব্ল্যাক বডি রেডিয়েশনের শক্তি বন্টন ব্যাখ্যা করতে গিয়ে কোন বিজ্ঞানী আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি এর সম্মুখীন হন। সরি, এখানে ঠিক করে দিতে পরে দিয়ে। এটা হচ্ছে সহজ, এটা হচ্ছে রেলিজেন্স। আমাদের সবারই মোটামুটি এই রেলিজেন্সের যে থিওরাম এগুলো কিন্তু জানা আছে, কারণ এগুলো হচ্ছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি আমরা অ্যাটমিক আর মলিকুলার ফিজিক্সে পড়ছি, তাই না? সো রেলিজেন্স যেটা বলছে দেখেন যে যদি যদি কম্পাঙ্ক কম হয়, যদি কম্পাঙ্ক কম হয় মানে শক্তি কম, সোজা কথা শক্তি কম হয়, তাহলে রেলিজেন্সের যেই তত্ত্ব সেটা খুব সহজেই, রেলিজেন্সের যে সূত্র সেটা খুব সহজেই মেনে চলে ব্ল্যাক বডি। হ্যাঁ, কিন্তু যখন কম্পাঙ্কের মান বাড়তে থাকে তখন রেলিজেন্সের যে সূত্র সেই সূত্রের প্রেডিকশন মতে আমাদের শক্তি হওয়া উচিত অসীম, যেটা একটা অ্যানোমলি, তাই না? এটা কিভাবে সম্ভব যে শক্তি অসীম হওয়া? সো আমরা তখন বলি যে আচ্ছা, তার মানে নিশ্চয়ই রেলিজেন্সের সূত্রে সমস্যা আছে। ব্ল্যাক বডি রেডিয়েশনে আমরা কোনো, ব্ল্যাক বডি তো একটা সিস্টেম, তাই না? কোনো সিস্টেমই তো অসীম পরিমাণ শক্তি পাওয়া সম্ভব না। তো যাই হোক, আমরা এটা নিয়ে আর ডিটেলস এখন আলোচনা করি, প্লিজ ওটা আমরা আমাদের বিস্তারিত লাইভ ক্লাসে আলোচনা করব। ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে প্রতিটি সদস্য সিস্টেমের শক্তি সমান, প্রতিটি সদস্য সিস্টেমের তাপমাত্রা সমান, প্রতিটি সদস্য সিস্টেমের কণা সংখ্যা ভিন্ন, প্রতিটি সদস্য সিস্টেমের আয়তন ভিন্ন। এখানে ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে সবচেয়ে সঠিক ব্যাপারটাই হচ্ছে এখানে খ, প্রতিটি সদস্য সিস্টেমের তাপমাত্রা হচ্ছে সমান। ব্যাখ্যা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলে প্রতিটি সিস্টেম একটি তাপীয় আধারের সংস্পর্শে থাকে, একটা হিট বাথের সংস্পর্শে থাকে, হিট বাথ বা তাপীয় আধার, তাই সবার তাপমাত্রা একই থাকবে। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট রিয়েলাইজ করা। ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে যেহেতু সবাই একটা তাপীয় আধারের সংস্পর্শে থাকে, তাই সবার তাপমাত্রা একই হবে। বাকিগুলো কিন্তু নেসেসারি কন্ডিশন না, বাট ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই নেসেসারি কন্ডিশন। নিচের কোনটি ফার্মি ডিরাক বন্টন ফাংশন? এই অপশনগুলোর মধ্যে খ নাম্বারটা হচ্ছে ফার্মি ডিরাক বন্টন ফাংশন। এটাকে যদি আমরা একটু লিখি তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার বিটা ইন্টু e মাইনাস মিউ প্লাস 1। সো এইটা হচ্ছে উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। নিচের কোনটি বোস আইনস্টাইন বন্টন ফাংশন? বোস আইনস্টাইন বন্টন ফাংশন, এটার উত্তর হচ্ছে ক। নিচেরটা হচ্ছে ফার্মি ডিরাক আর উপরেরটা হচ্ছে বোস আইনস্টাইন। সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বিটা ইন্টু ই মাইনাস মিউ মাইনাস 1। এটা হচ্ছে আমাদের উত্তর হবে। এর পরের উত্তর প্রশ্ন হচ্ছে প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র, প্ল্যাঙ্কস রেডিয়েশন ল পাওয়া যায় কোন বন্টন সূত্র থেকে? প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র পাওয়া যায় কোন বন্টন সূত্র থেকে? উত্তর হচ্ছে বোস আইনস্টাইন বা বসু আইনস্টাইন বন্টন সূত্র থেকে, যেখানে মিউ এর মান হচ্ছে 0 ধরে নেওয়া হয়। যাই হোক, ফোটন একটি বস্তু কণা, একটা বোসন পার্টিকেল। ফোটন একটা ফোর্স ক্যারিয়ার, ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ক্যারি করে এবং এর রাসায়নিক বিভব মিউ এর মান হচ্ছে 0। এই শর্তে বোস আইনস্টাইন বন্টন ফাংশন প্ল্যাঙ্কের সূত্রে পরিণত হয়। সো এটার উত্তর হবে গ, বোস আইনস্টাইন। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের টপিকগুলো কম্পারেটিভলি অন্যগুলোর থেকে ডিফিকাল্ট, এটা আমরা সবাই জানি যারা ফিজিক্স আমরা পড়েছি। কোন তাপমাত্রায়, তাই এখানে আমরা বারবার রিভিশন দিব, কোন তাপমাত্রায়
ফোটন গ্যাসের রাসায়নিক বিভব শূন্য হয়? কোন তাপমাত্রায় ফোটন গ্যাসের রাসায়নিক বিভব শূন্য হয়? উত্তর হচ্ছে গ, সব তাপমাত্রায়। ফোটনের সংখ্যা সংরক্ষিত নয়। দাঁড়ান, ফোটনের সংখ্যা সংরক্ষিত নয়, সাম্যাবস্থায় ফোটনের সৃষ্টি বা ধ্বংসের হার সমান হয়, যার ফলে রাসায়নিক বিভব সব তাপমাত্রায় শূন্য হয়। এরপরের প্রশ্ন, তাপ আইনস্টাইন স্পেসিফিক হিট তত্ত্ব নিম্ন তাপমাত্রায় কোন সমস্যার সম্মুখীন হয়? অপশন নাম্বার ক, এটি ডুলং পেটি সূত্র মেনে চলে না। অপশন নাম্বার খ হচ্ছে এটি T⁻³ সূত্র থেকে দ্রুত হ্রাস পায়, মানে এক্সপোনেনশিয়ালিটি ডিকে করে। অপশন নাম্বার টি হচ্ছে গ হচ্ছে এটি T⁻³ সূত্রের চেয়ে ধীরে হ্রাস পায়। আর লাস্টেরটা হচ্ছে এটি শূন্য তাপমাত্রা অসীম হয়ে যায়। তো এই সবগুলোর মধ্যে বেশ কনফিউজিং এটা। খ নাম্বারটা হচ্ছে উত্তর, এটি T⁻³ সূত্র থেকে দ্রুত হ্রাস পায়। সো আইনস্টাইনের যে স্পেসিফিক হিট নিয়ে যে থিওরি, সেটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা না করলে আসলে এটা অনেকেরই মনে আসার কোনো কারণ নেই, অনেক আগে পড়া যেহেতু। এখানে এটার ব্যাখ্যাটা একটু দেখি। আইনস্টাইন মডেল ধরে নেয় সকল পরমাণু একই কম্পাঙ্কে কম্পন করে, ফলে নিম্ন তাপমাত্রায় তাপ ধারকতা এক্সপোনেনশিয়াল e⁻⁻h কাট ওমেগা ডিভাইডেড বাই kT এর মতো হ্রাস পায়। কিন্তু বাস্তবে ডিবাই মডেল অনুযায়ী এটি T⁻³ অনুপাতে হ্রাস পায়। ঠিক আছে? সো এরপরে আজকের লাস্ট আলোচনা সেটা হচ্ছে ডিবাই মডেল নিম্ন তাপমাত্রায় কঠিন পদার্থের তাপ ধারকতার সাথে কিভাবে সম্পর্কিত। কঠিন পদার্থের তাপ ধারকতা সিভি এর সাথে এটি T⁻³ এর সাথে রিলেটেড, একটু আগেই আমরা দেখলাম সেটা। সো এটি ডিবাইয়ের T⁻³ সূত্র নামে পরিচিত। ডিবাই মডেলের ফোননের বিচ্ছুরণ সম্পর্ক ডিসপারশন রিলেশনকে সঠিকভাবে বিবেচনা করে। সো এই হচ্ছে আজকের আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।